সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সন্ধ্যা হয়ে গেছি যাবার পথে একটা কথা বলি, হিংসা করবেন না, কারো মন আঘাত দিবেন না। দুনিয়াটা আজকে আছে কালকে নাই, বুঝছেন? আমার জীবনে অনেক কিছু করছি, অনেক কষ্ট করছি। আহ এটা এটা অনেক লম্বা ইতিহাস। 3 বার আমি সেনাবাহিনীতে গেছি, 3 বার, বুঝছেন? আমি প্রথম সিলেট জৈন্তিয়া হাই স্কুলে আমি সেনাবাহিনীতে ঢুকছি। ঢুকিয়ে আমি চিটাগাং ক্যান্টনমেন্ট ইবিআরসি ইবিআরসিতে আমি ট্রেনিং করছি, ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। আমি বেশ 3 মাস ছিলাম। এর 3 মাস ছিলাম, এখান থেকে আবার চাকরি চাইরা চিন্তা করছি যে আমার এই চাকরিটা আমার জন্য ঠিক আছে, আমি একার জন্য, কিন্তু আমার ফ্যামিলির জন্য ঠিক না। তাহলে আমি চাকরিটা করলে আমি একই সুন্দর করে থাকা যাব এই সময়, বুঝছেন? এই জন্যই আমি চাকরিটা আমার বেশি, আমার প্রথম কিন্তু ঠিক গেছি সেনাবাহিনীতে। সেনাবাহিনী যাওয়ার পরে ভাবছি যে থাকবো, কিন্তু ট্রেনিং করবার চিন্তা করতেছি যে আমার তো ফ্যামিলি বড়, আমি তো সেনাবাহিনী থাকি, সেনাবাহিনীতে আমি থাকি, তো আমার এই সেনাবাহিনী যে টেকাটা দেয়, বেতনটা, এই বেতনটা তো আমার হইতো না। আমি সেনাবাহিনীতে চলে যাই চিন্তা করিয়া, যাও আমি বহু চেষ্টা মেষ্টা করিয়া বেশ কয়েকজন, এখানে একজন মেজর আছেন, উনি আছে এখনো। ওনার এখন বিএনপি যে করে, ওনার নামটা জানি কোনার মতে, ওই মমিসিক বাড়ি, কি নাম, মেজর, মেজর জানি কি নাম। আর ওনার ধরলাম আসার জন্য, সেনাবাহিনীতে আসা যায় না। এবং মেজর আরেকজনের ধরলাম, ওনার বাড়ি হলো মমি সিং, একটা জানে কিতানা, ভুলে গেছে। তাদেরকে ধরে আমি বহুত কষ্ট করিয়া সেনাবাহিনীতে বহুত কষ্ট করে আমি বেরিয়েছি। যাক, এরপরে আবার তখন দেখি আবার মানে ফ্যামিলির পরিস্থিতি খারাপ, চলে না, চিন্তা করি না, আবার ঢুকলাম সেনাবাহিনীতে। হবে চাকরিটা হয়েছে। এই সময় আছি সোনারগাঁয়ের একজন মেজর আছিল, নামটা ভুলে গেছে, উনি আমার ভর্তি করলো। আমি গেলাম আমার রংপুর ক্যান্টনমেন্টে, এখানে বেশ কয়েকদিন ট্রেনিং দিলাম, এখান থেকে আবার চলে এলাম। যাক, ভাল লাগে না, কেমন লাগে যে আয়তাস লাগে যে কি করবো কি না এই পরিস্থিতি। আর সেনাবাহিনীর বেতন কত এই সময় ছিল, বুঝছেন? বেতনটা যা বাইরে যদি যায় তাহলে ঠিক আছে, কিন্তু আপনার এখানে যে বেতনটা, এটা একবারে মানে মোট একটা ফ্যামিলি বউ জামাই চলবো, বাচ্চা ইচ্ছা না, বুঝছেন? এমন কিন্তু বাইরে গেলে ঠিক আছে। এরপরে আবার এগুলো চিন্তা, আবার ঢুকলাম ইএমটিতে, ড্রাইভিং এ, সেনাবাহিনীর ড্রাইভিং এ আমি ঢুকলাম। সৈয়দপুর, রংপুর সৈয়দপুর ক্যান্টনমেন্টে গেলাম। এখানে যাওয়ার পরে আবার দেখি যে কোনো কারণে আমি এক নাস্তা খাইতেছি না সকালে, যে কোনো কারণে আমার একজন, আমি একজন অফিসার না, নন কমিশন একজন অফিসার ছিল, ওনার বাড়ি ময়মনসিং ভৈরব। ওনার জিজ্ঞাসা, স্যার এখন এই অবস্থা, আমার ফ্যামিলিতে বড়, কি করা যায়? কয়েক কাম করো, তুমি যদি বিদেশে যেতে পারো তাহলে চলে যাও। আর সেনাবাহিনীতে সীমিত বেতন, এই বেতন দিয়া তুমি কি করবা? আর তোমার ফ্যামিলি তুমি চালাবে কি? তোমার পরিবার চালাইতে পারবা, এর বেশি না। তুমি চলে যাও, বিদেশে যেতে পারো, তুমি যাও গো, আমি তোমার একটা ভাড়া বুদ্ধি দিলাম। এরপরে আবার 3 বার, আবার ও সৈয়দপুর থেকে আমি সন্ধ্যার সময়, বুঝছেন, পালিয়ে চলে আসি সৈয়দপুরে, রওনা দিয়ে রংপুরে আসি ভোরে 6টার সময় রাত্রে। আর ট্রেন ধরে ঢাকাতে আসি। আমার ভাই ঢাকাতে চাকরি করে, উনি তো অবাক যে তুই তো সেনাবাহিনী 3 বার গেলে এখন আবার চলে আইস, এটা কি ধরনের কথা, জানে? ভাই আবার চেষ্টা করলো, একজন আমার বাইরে একজন পরিচিত মেজর, ওনাদের চেষ্টা করলো, কইলো যে না অসুবিধা, তুমি চলে যাও, আমি একটা লেটার দিয়ে দিই, তুমি চলে যাও সৈয়দপুরে, কোনো অসুবিধা নেই, ঝামেলা হইতো না, তুমি তো নতুন কোনো চাকরি তো তোমার হয়েছে না, জেনে রেজিস্টার হয়েছে না। যাক, এরপরে আমি ওনার কথা 3-4 দিন অপেক্ষা করলাম, না ভাই বললাম না না আমি যাইলাম না। আমি বাড়িতে চলে যাই, আমি চলে যাই, চলে যাওয়ার পরে আমি প্রথম আমি বিদেশে যাই, ইয়ামেনে। ইয়ামেনে গিয়া তো আমি একবার খারাপ অবস্থায় পড়ে যাই, বিপদের, মরা বসা অবস্থা, কল্পনার বাইরে, জীবনে দেশ থেকে বাইরেছি না। এই ইয়ামেনে গিয়ে এমন পরিস্থিতি হয়েছে যে আমি বাঁচবো না মরমু,
এটা আমি কল্পনা করছি না। এরপর আমার আল্লাহ ইয়ামেন থেকে বহুত কষ্ট করে হয়তো আল্লাহ আমার বাসায় আনছে, আল্লাহ আমার এখান থেকে বাসায় আনছে, আর বাঁচানোর কেউ ছিল না। আল্লাহ আমার এখান থেকে বাসায় আনছে, ওই আমি বাঁচছি, আনলে আমি বাঁচার কথা ছিল না। যাক, আপনাদের আমার গল্প শোনার জীবনে আর তো অনেক আছে, হাজার হাজার, শেষ হইব না। অনেক কাহিনী আছে, অনেক কাহিনী না যেটা রিয়েল। ওকে, ধন্যবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।